তুমি কি আমাকে সিরিয়াস করার ধান্দা করছো জান? আমি কিন্তু এমনি এক কাঠি উপরে। আমাকে এভাবে আকর্ষণীয় রূপে সিরিয়াস করার কোনো প্রয়োজন নেই। দেব নাকি এক চোট ভালোবাসা? যুবরাজের এমন ঠোঁটকাটা কথায় লজ্জায় দুই কান ঝাঝা করে উঠল রাজ্যের। নিজের দিকে তাকিয়ে নিজে চাপা আর্তনাদ করে দুই হাত ক্রুশ করে বুকে চেপে ধরল। চিকন ফিতা সাদা রঙের ভেস্ট ভেদ করে শরীরে নিষিদ্ধ জিনিসের শেপ দৃষ্টিগত। হ্যাঙ্গারে ঝোলানো শার্টের দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে দুই ঠোঁট চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইল রাজ্য। আপনি আসলেই একটা অসভ্য। আপনি ভূতের মতো ওখানে কোন দুঃখে দাঁড়িয়েছিলেন? তাই বলে ভূতের সামনে তুমি শার্ট খুলে চলে যাবে? ইচ্ছে করে গিয়েছি নাকি? তাহলে কিভাবে গিয়েছো? আরে আমি ভেবেছি কোনো কিলার, এই জন্য। এই জন্য কিলারকে কিল করতে তুমি শার্ট খুলে ফেলবে? রাজ্য মৃদু চিৎকার করে বলে উঠল। আমি ড্রেস চেঞ্জ করতে গিয়ে দেখেছি আপনাকে। ও আমার জন্য শার্ট খুলেছো? রাজ্য যুবরাজের বুকে হালকা পাঞ্চ মেরে নেশাক্ত কণ্ঠে বলে উঠল। আর একবার আমাকে জ্বালালে একদম মেরে দেব। এরকম ঘোর লাগানো দৃশ্য দেখে আমি হাজারবার মরতে রাজি আছি সোনামণি। এবার কিন্তু আমার সত্যি সত্যি অনেক লজ্জা লাগছে। ঝকঝকে সাদা দাঁতে নিজের ওষ্ঠ কামড়ে ধরে মেপে হাসল যুবরাজ। এরপর ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল। এভাবে লজ্জার কি আছে বেব? হাত দুটো ছাড়া তো আর কিছুই দেখা যাচ্ছে না, এতেই এত লাজ? আমি নিজে থেকে যা যা দেখেছি সেটা জানলে তো তুমি এক্ষুনি মরে যাবে। কি দেখেছেন আপনি? অবাক স্বরে নেত্র বিস্ফোরিত করে শুধালো রাজ্য। একটা চেয়ার টেনে বসে রাজ্যকে হাত ধরে টেনে কোলে বসিয়ে তার গলার ভাঁজে মুখ ডুবিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে যুবরাজ বলে উঠল। সব। যুবরাজের উষ্ণ স্পর্শে কেঁপে উঠে যুবরাজের ঘাড়ের চুল টেনে ধরল রাজ্য। শিহরণ জাগানো এই স্পর্শ তার সহ্যের বাহিরে। মনে হচ্ছে এমন স্পর্শ সে আগেও পেয়েছে। এই স্পর্শ আমার খুব চেনা, যুবরাজ শাহির। আমি দিয়েছি তাই। নেশাক্ত কণ্ঠে সহজ স্বীকারোক্তি যুবরাজের। কবে? অবাক মিশ্রিত কণ্ঠে জানতে চায় রাজ্য। দ্বিধাহীন উত্তর দেয় যুবরাজ। প্রতিদিন। যুবরাজের কোল থেকে চট করে উঠে দাঁড়ালো রাজ্য। চারিপাশে ইতিমধ্যে ভোরের আলো ফুটতে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে সূর্যটা লাল আভা ছড়াবে। মুডের ব্যাঘাত ঘটায় অসহায় বাচ্চাদের মতো মুখশ্রী নিয়ে রাজ্যের পানে চাইল যুবরাজ। তার ইনোসেন্ট চেহারা দেখে মনে হচ্ছে কেউ তাকে চকলেটের লোভ দেখে সামনে থেকে কেড়ে নিয়েছে। কি হয়েছে সোনা? উঠে গেলে কেন? আপনি প্রতিদিন এসে কি করেছেন আমার সাথে, সত্যি করে বলুন তো। কাদো কাদো মুখশ্রীতে কথাখানা বলে যুবরাজের উত্তরের প্রতীক্ষায় রইল রাজ্য। ফুস করে লম্বা শ্বাস ছেড়ে যুবরাজ হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। এরপর সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল। কিছু করলে এতদিন তোমার ছেলে তোমাকে কিছু করলে এতদিন তোমার ছেলে আমাকে পাপা ডাকতো। একদম হেয়ালি করবেন না আমার সাথে। সত্যি সত্যি আমি কিন্তু সিরিয়াস মুডে আছি। দুপা এগিয়ে রাজ্যের এলোমেলো হওয়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে যুবরাজ আদুরে কণ্ঠে বলে উঠল। আরে পাগল, কিছুই করিনি, শুধু চুমু খেয়ে জড়িয়ে ধরেছি। সারা রাত ঘুমিয়ে আবার ভোরবেলা চলে গেছি। তোমার অনুমতি ছাড়া ওসব করার ছেলে আমি নই বাবু। তাহলে আমি টের পেলাম না কেন? বড় বড় চোখে জানতে চাইল রাজ্য। ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, না হলে তুমি আমাকে আদরের জন্য খামচে ধরতে। আপনি একটা অসভ্য বেহায়া লোক। মেকি রাগ দেখিয়ে বলে উঠল রাজ্য। জানি। বলেই দাঁত কেলিয়ে বিগলিত হাসল যুবরাজ। আমি ঘুমোবো এখন, আপনি চলে যান। মা দেখে ফেলে সর্বনাশ হবে। যাবার কথা মনে পড়তেই মন ভার হলো যুবরাজের। বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে রাজ্যের দুই হাত ধরে আবদার জানালো। আর একটু থাকি। একদম না। যাব? আলবাত। না গেলে কি হবে? বাবা আপনাকে ফাঁসিতে ঝুলাবে। আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি। তোর মাংসের টেস্ট কেমন হবে যুবরাজ? আর তোর কলিজা ভুনা? তোকে কিছু করতে না পেরে শহরের অসহায় মানুষগুলোকে অযথা মেরে যাচ্ছি, এটা কোনো কথা বল? অবশ্য এর জন্য তুই পুরোপুরি দায়ী, আমাকে কেউ দোষ দিতে পারবে না। আর যদি আমার হাতে তুই মরে যাস তাহলে তো সব খেল খতম। ডাক্তার রেহানের বোনকে পৃথিবীর শ্রেষ্ঠতম কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওটা তোর প্রেয়সী। প্রেয়সীর নৃশংস মৃত্যু একজন প্রেমিক পুরুষের জন্য কতটা কষ্টের এটা তোর থেকে ভালো আর কে জেনে বল? কিন্তু খোঁজ নিয়ে জেনেছি তোর সাথে মেয়েটার কোনো লেনাদেনা নেই। কিন্তু আমি ডিসাইড করেছি ওকে মারবো, তোর সাথে লেনাদেনা থাকুক বা না থাকুক। আমাকে ইগনোরের সাহস দেখিয়েছে ওইটুকুন মেয়ে। শেরহামের জীবনের কোনো অপ্রাপ্ত রেকর্ড থাকবে না। আমি ঠিক ওকে বিয়ে করে আমার আসল রূপ চেনাবো।
ঘুটঘুটে অন্ধকার কক্ষে পাতানো ইজি চেয়ারে সমানে দুলে দুলে আবল তাবল বকে যাচ্ছে শেরহাম। পুরো ঘর অগোছালো, নোংরা আর আষ্টেময় গন্ধে বমির উদ্রেক তোলার জন্য যথেষ্ট। সেই অসহনীয় পরিবেশে দিব্যি খোশ মেজাজে দিনরাত পার করছে শেরহাম। পুরো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড়, দাঁত আর মাথার খুলি। আবার কারো কারো অর্ধ পচে যাওয়া ক্ষতবিক্ষত শরীর। বাইরে থেকে ফিটফাট প্রাসাদ তুল্য বাড়িটির ভেতরে এমন ভ্যাম্পায়ার দুর্গ, এটা ভেতরে না প্রবেশ করলে কেউ বাইরে থেকে অনুমানই করতে পারবে না। শেহরামের চিন্তার ব্যাঘাত ঘটল টেলিফোনের টুনটুন শব্দে। শব্দ শেহরামের একদমের পছন্দ নয়। অন্ধকার কক্ষ আর নীরবতা মিশ্রিত পরিবেশ দুটো তার বেশ পছন্দ। টেলিফোনের শব্দে ক্রোধ গড়গড় করতে করতে চেয়ার ফেলে নিজের কক্ষ পেরিয়ে রক্তাক্ত সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে নেমে এলো শেরহাম। এদিকে অস্বস্তিকর টেলিফোন বেজেই চলেছে। রাগে গজগজ করতে করতে দাঁত খিচিয়ে ফোন কানে তুলল শেরহাম। মমের মতো আব্দুলকেও রান্না করে খেয়ে ফেলেছি বাবা। বেশি তদারকি আমার একদম পছন্দ নয়। নির্ঘুম এক লম্বা রাত কোনো মতে এপাশ ওপাশ করে কাটিয়ে ভোরের আলো ফুটতেই ফজরের নামাজ শেষে জগিংয়ে বের হয়েছে রায়াফ। আজকাল তার কিছুই ভালো লাগছে না। দুশ্চিন্তার হতাশা চারিদিক থেকে যেন তাকে গ্রাস করতে চাইছে। চোখ বন্ধ করলে বীভৎস কিছু পুরনো স্মৃতি করুণভাবে চোখের সামনে ভেসে উঠছে। সারাক্ষণ বিভীষিকাময় ভয়ঙ্কর স্মৃতিগুলো তাড়া করে বেড়ায়। বেঁচে থেকেও যেন সে মৃত আজ। নির্জন পার্কটাতে একের পর এক চক্কর কেটে যাচ্ছে রায়াফ। চতুর্পাশের জিনিস নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কঠিনভাবে। কত সময় ধরে সেইভাবে দৌড়ে চলেছে তা নিজেও ঠাহর করতে পারছে না। চেয়েও যেন পায়ের গতি রোধ করা যাচ্ছে না এমন অবস্থা। হঠাৎই চিকন মিষ্টি মেয়েলিশরে পায়ের গতি স্লথ হলো তার। ধীরে ধীরে রাস্তার পাশের বেঞ্চটার কাছে গিয়ে শক্ত অবস্থানে দাঁড়ালো রায়াফ। পিছন ফিরে শ্যামবর্ণের মায়াবী মুখশ্রী দেখে নিমিষে সকল দুশ্চিন্তা মস্তিষ্ক থেকে দৌড়ে পালালো। এতক্ষণ কোনো কিছু টের না পেলেও অসহ্য গরমে শরীরে জ্বালা ধরে গেল মুহূর্তে। মাথার চুল নিংড়ে চিকচিকে মোটা দানার ঘাম চিবুক পেয়ে নেমে গ্রীবাদেশে বিলীন হচ্ছে। পানি পিপাসায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে উঠল। রায়ফের এমন অদ্ভুত অবস্থা দেখে মেয়েটি সামান্য হেসে হাতে থাকা ওয়াটার বোতল এগিয়ে দিল। এভাবে উদ্ভ্রান্তের মতো কেউ দৌড়ায়? দেখেছেন সূর্যের তেজ কত? কাপা কাপা হাতে মেয়েটির থেকে পানির বোতল নিয়ে ছোট করে থ্যাঙ্কস জানালো রায়াফ। এরপর আশেপাশে চোখ বুলিয়ে দেখলো সকালবেলা যারা জগিংয়ে এসেছিল তাদের কেউ নেই এখন আর। হাতের স্মার্ট ওয়াচের দিকে তাকাতেই চোখ ছানা বড়া হলো। আসলে চারপাশে খেয়াল না করে আপন ভাবনায় দৌড়ে যাচ্ছে, বুঝতেই পারেনি এতটা বেলা হয়ে গেছে। তারপরে এই সময় এখানে কি করে? নিচু কণ্ঠে অ্যানিকে প্রশ্নটি করে বোতলে ছিপি খুলে ঢকঢক করে পানি গিলতে লাগলো রায়াফ। অ্যানি স্মিত হেসে বলল, আপনার জন্য আসতে হলো মিস্টার। আমার জন্য মানে? ভ্রু কুঞ্চন করে অবাকের স্বরে কথাটা শুধালো রায়াফ। অ্যানি আঙ্গুলি নির্দেশ করে বলে উঠল, ওই যে 3 তলা সিরামিক ইটের খয়েরি রঙা বিল্ডিংটা দেখছেন, ওটা আমাদের বাড়ি। 2 তলায় জানালা বরাবর যে রুমটা দেখতে পাচ্ছেন, ওইটা আমার বেডরুম। যখন আমি ডিউটি থেকে ফিরেছি তখন থেকে আপনাকে ফলো করে যাচ্ছি। 3 ঘন্টা ধরে আপনি বিরামহীন হেঁটে চলেছেন। অ্যানির কথায় সামান্য লজ্জিত হলো রায়াফ। এমনভাবে দুশ্চিন্তায় মশগুল হয়েছিল যে সে 3 ঘন্টা ধরে একই জায়গায় হেঁটে চলেছে। ইস, জানি মেয়েটা আমাকে ব্যাককল ভাবছে। রায়াফ পানির বোতল ফিরিয়ে দিতে হাত বাড়িয়ে আমতা আমতা করে বলে উঠল। আসলে হয়েছে কি? রায়াফকে কথা বলার সুযোগ না দিয়ে অ্যানি বলে উঠল, দুশ্চিন্তা কখনোই কোনো কিছু সমাধান করতে পারে না। তাই আমি বলবো, আজে বাজে চিন্তা না করে মনের জমানো কথাগুলো কাউকে শেয়ার করুন। আমার মনের কথা কাউকে শেয়ার করার মতো নয় মিস অ্যানি। আহত স্বরে কথাটা বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না রায়াফ। রায়াফের মাথা নিচু করে হনহন করে হেঁটে যাবার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অ্যানি। মানুষটা খুবই নরম মনের, আর নরম হৃদয়ের মানুষের কষ্টই সবচেয়ে বেশি এই নিষ্ঠুর পৃথিবীতে। কোমরে একটা সাদা টাওয়েল জড়িয়ে খোশ মেজাজে সিগারেট ফুঁকে চলেছে যুবরাজ। তাকে দেখেই বোঝা যাচ্ছে সবে লম্বা একটা শাওয়ার নিয়ে এসেছে। ভালো করে না মোছার কারণে চুলের আগা গড়িয়ে টুকটুক করে জল ঝরে পড়ছে। সেদিকে অবশ্য তার কোনো ধ্যান নেই। তার ধ্যান জ্ঞান সব এর সামনে মেলে ধরা একটা স্থির চিত্রের উপর। নিজের ফোনের স্ক্রিনে রাজ্যের আবেদনময়ী একটা ছবি বের করে বারবার চুমু খাচ্ছে আর হো হো করে হেসে উঠছে সে থেকে থেকে। চুমু খাওয়া শেষ হতে ফোনটা সেন্টার টেবিলের উপরে রাখলো। দাঁড়াও জানেমান, নেংটু ঢেকে নেই। শীষ বাজাতে বাজাতে দ্রুত হাতে একটা হাফ প্যান্ট পরে নিল যুবরাজ। এরপর সেকেন্ড না গড়াতে আবারও ফোনের লক খুলে ছবিটা বের করে চুমু খেলো। সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন অদ্ভুত মেজাজ বিগড়ানো ঘটনা পুরোটাই পাক্কা 10 মিনিট ধরে দেখে চলেছে রায়াফ।
শেষে বিরক্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে নিজের গায়ের জগিং ড্রেস খুলতে খুলতে শুধালো। আজকাল নেশা পানি বেশি করছিস নাকি নাকি মেন্টালি সিক হয়ে গেছিস? রায়েফের তিরস্কার কানে তুলল না যুবরাজ, কারণ সবাই জানে সে নির্লজ্জ আর বেহায়া। রায়েফের কথাকে পাত্তা না দিয়ে আরও বার দুয়েক চুমু খেয়ে ফোনটা রেখে স্থির হয়ে বসলো যুবরাজ। আজকে তার জীবনের সবচেয়ে বড় খুশির দিন। এমন খুশি কি চাইলেই হওয়া যায় নাকি? আজ তো তার জন্য ঈদের দিন। অ্যাস্ট্রোতে সিগারেটের ফিল্টার ঠেসে ধরে নায়কীয় ভঙ্গিমায় সামনের এলোমেলো চুলগুলো ব্যাক ব্রাশের মতো করে ঠেলে পিছনে সরালো। এরপর টেবিলে থাকা জুসের গ্লাস তুলে হাসি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে ছোট চুমুক দিয়ে রায়েফের দিকে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠল। ফ্রেশ হবার জন্য উঠতে উঠতে রায়েফ শুধালো। এ কোন অসভ্যতামি? যুবরাজ গ্লাস ফেলে উঠে দাঁড়িয়ে আদর মাখা কণ্ঠে বলে উঠল। আরে রেগে যাচ্ছিস কেন বেটা? ঈদের দিনে কেউ রাগ করে? আজকে ঈদ। ওয়াশরুমের দরজায় পা রেখে জিজ্ঞাসু ভঙ্গিতে যুবরাজের পানে দৃষ্টি পাতল রায়াফ। হ্যাঁ, আজকে তো ঈদই, তুই জানিস না? বিশাল কনফিডেন্সের সহিত প্রশ্নখানা ছুড়ে মারল যুবরাজ। শাওয়ারের নব ঘোরাতে ঘোরাতে রায়াফ বলে উঠল। মেয়াদোত্তীর্ণ গাছে কখন সেবন করেছিস তুই যুবরাজ? গাজা নয় রে বন্ধু, গাজা নয়, বেহেশতি শরাব। যুবরাজের মুখের উপর ধরাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে শাওয়ারের শীতল জল রাশির নিচে গিয়ে চোখ বুজে দাঁড়ালো রায়াফ। এই মুহূর্তে যুবরাজের হেয়ালিপনা একদম ভালো লাগছে না তার। যেখানে সেকেন্ডে সেকেন্ডে জীবনের রং বদলে যাচ্ছে সেখানে কিসের তো আনন্দ উল্লাস? রান্নাঘরে আনমনে পায়েসের পাতিলে নাড়াচাড়া করে যাচ্ছেন মিসেস তনুজা। আজ তার কিছুই রান্না করতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে এই জীবন তার কাছে বিষাদ ঠেকে। মনে হয় সংসার ছেড়ে দূরে কোনো নির্জন একাকী জায়গায় চলে যেতে পারলে হয়তো মনের ভেতরের আগ্নেয়গিরির লাভার মতো দগদগে আগুনটাকে নেভানো যেত। কিন্তু স্বামী, সন্তান, সংসার ফেলে কোথায় যাব আমি? আর ভাবতে পারেন না তনুজা। হঠাৎই নেত্র বেয়ে অঝোর ধারায় জলের ফোয়ারা ঝরতে থাকে। চুলটা কোনো মতে বন্ধ করে কেবিনেটে হেলান দিয়ে বসে ফুপিয়ে কেঁদে ওঠেন তনুজা। নিজের নারী ছেঁড়া ধন আদরের ছেলের মায়াবী মুখখানা চোখে ভাসতে বুক চাপড়ে হাই হুতাশ করে ডুকরে উঠেন তিনি। আমার বাচ্চা, ওরে আমার বাবারে, আমার বাচ্চাটা কি দোষ ছিল? হে, আমার বাচ্চাটার কি দোষ ছিল রে আল্লাহ? কেউ কেন আমার এত সুন্দর বাচ্চাটাকে মেরে দিল? আমার সহজ সরল ছোট বাচ্চাটা। হারে মাবুদ, এই নিষ্ঠুরতা তুমি কিভাবে মেনে নিলে? সন্তানের লাশটা দেখার নসিব পর্যন্ত করলে না। ধীরে ধীরে তনুজার কান্নার দমক ভারী হয়ে এলো। বুকের ব্যথাটা কঠিনভাবে যন্ত্রণা দিতে লাগলো। সারা দুনিয়া ঘুরিয়ে উঠল। মনে হচ্ছে এখনই হয়তো প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে বেরিয়ে ওই দূর গগনে ডানা মেলে উড়াল দেবে। সারা শরীর অসাড় হয়ে দৃষ্টি অন্ধকার হয়ে এলো। রেজওয়ান চৌধুরী কেবলই বাজার সেরে বাসায় ফিরেছেন। দরজার সামনে দাঁড়িয়ে বারবার কলিং বেল টিপে যাচ্ছেন, কিন্তু কেউই দরজা খুলছেন না। এবার ভদ্রলোক বেশ চিন্তিত হলেন। নিশ্চয়ই তনুজা ঘরের এক কোণে বসে কাঁদছে। ছেলেটার জন্মদিন এলেই তনুজা এমন করে। এসব দেখার জন্য আর কতকাল বাঁচিয়ে রাখবে খোদা। এদিকে বারবার কলিং বেলের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটে রাজ্যের। সামান্য জাগ্রত হয়ে ভাবতে লাগে, কেউ দরজা খুলছে না কেন? বাসায় কি কেউ নেই নাকি? হঠাৎই তার বালিশের নিচে ফোন খানা ভো ভো শব্দে কাঁপতে থাকে। তড়িৎ গতিতে ফোন বের করে স্ক্রিনে বাবা লেখা দেখে বেশ অবাক হয় রাজ্য। ফোন কেটে যাবার আগে ঝটপট ফোন রিসিভ করে হ্যালো বলার আগে রেজওয়ান চৌধুরীর বিচলিত কণ্ঠস্বর পাওয়া যায়। তাড়াতাড়ি দরজাটা খুলো, তোমার মা মনে হয় আজকেও কাঁদছে। হঠাৎ ঘুম থেকে ওঠার কারণে রাজ্যের ভোতা মস্তিষ্কে কিছুই ঢুকলো না। তবুও তড়িঘড়ি করে সিঁড়িটি নিয়ে দরজা খুলে অবুজের মতো দাঁড়িয়ে রইল। সরে দাঁড়াও আমার সামনে থেকে। কথাখানা বলে রাজ্যকে ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করলেন রেজওয়ান চৌধুরী। এরপর চিন্তিত স্বরে ডেকে উঠলেন। তনুজা। বেশ কয়েকবার ডেকেও তনুজার হদিস পাওয়া গেল না। পায়েসের গন্ধে পুরো লিভিং রুম ম করছে। গন্ধেই বলে দিচ্ছে কেবল রান্নাটা হয়েছে। চৌকস রাজ্য দৌড়ে কিচেনে ঢুকে চারিপাশে চোখ বুলাতে দেখতে পায় কেবিনেটে হেলান দিয়ে চোখ বুজে পড়ে আছেন তিনি। সাথে সাথে রাজ্য চিৎকার দিয়ে ওঠে। মা, যুবরাজকে সাথে নিয়ে আজকে রায়ফের হসপিটালে যাবার কথা, মান্থলি চেক আপের জন্য। কিছুদিন ধরে হুটহাট কাশি হচ্ছে, সাথে বুকে ব্যথা। লাংসের চেক আপ করাটা বেশ জরুরি। যুবরাজ আগে ভাগে তৈরি হয়ে রায়ফকে তাগাদা দিল। তাড়াতাড়ি কর, ওই রাস্তাটায় একটু বেলা হলেই জ্যাম লেগে যায়। গরম আমার একদম সহ্য হয় না, এটা তুই ভালো করেই জানিস। কথাগুলো বলে যুবরাজ চলে যেতে দ্রুত হাতে নিজের কাপড় চোপড় পাল্টে নিল রায়াফ। আজকে সকাল থেকেই তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। বেহুদা ভয় মনে বাসা বেঁধেছে। হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে লাফিয়ে চলেছে সারাটাক্ষণ।
কিছুক্ষণ পরেই কোনো রকম তৈরি হয়ে পার্কিং লটে যাবার উদ্দেশ্যে ঘর ছেড়ে বাইরে বেরোতে নিলে আচমকা ফুলের টবের হোঁচট খেয়ে নখ উল্টে ফেলল রায়াফ। কাঁচা নখ ভেঙে তরতাজা লাল রক্ত বেরিয়ে এলো। ব্যথায় চোখ মুখ কুচকে মেঝেতে বসে পড়ল সে। অজানা আতঙ্কে না চাইতেও চোখ থেকে টসটসে অশ্রুদানা ঝরে পড়ল পায়ের উপর। গাড়ির স্টিয়ারিং এর উপর হাত রেখে উপর হয়ে চোখ বন্ধ করে বসে আছে যুবরাজ। 15 মিনিট ধরে জ্যামের মধ্যে পড়ে আছে তারা। আর সূর্যের ভালোবাসা দেখলে তো খুশিতে মরে যেতে ইচ্ছা করছে। নিজের সবটুকু উত্তাপ সযত্নে বিলিয়ে দিয়েছে ধরনীর মানুষের জন্যে। যুবরাজের পাশে বসে চারিপাশে অস্থির দৃষ্টি বোলাচ্ছে রায়াফ। গরমে আর এসির গন্ধে তার পেট গুলিয়ে উঠছে বারবার। হঠাৎই পাশের কালো রঙের একটা প্রাইভেট কারে রাজ্যকে অসহায় ভঙ্গিতে বসে থাকতে দেখে বেশ অবাক হলো রায়াফ। যুবরাজকে কিছু বলতে যাবে অমনি জ্যাম ছুটে গেল। জ্যাম ছুটতে আরো উদ্বিগ্নতা বাড়ল রায়াফের। কালো রঙের ল্যান্ড ক্রুজারটাকে ফলো কর। কথাটা বলেই নিজের কপালের দুই পাশে আঙ্গুল দিয়ে সামনে স্লাইড করতে লাগলো রায়াফ। গাড়ি ফলো করতে যাব কোন দুঃখে? যাচ্ছি তোর চেক আপ করাতে। ভাবলেশীনভাবে কথাটা বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল যুবরাজ। গাড়িতে রাজ্যকে বিচলিত লাগলো। কোথায় যাচ্ছে দেখা দরকার। আমার বউকে দেখেছিস, আগে বলবি না? স্কেলেটারে পার চেপে হুড়হুড় করে স্পিড বাড়ালো যুবরাজ। সকল গাড়ি ছাড়িয়ে কালো রঙের গাড়িটির পিছনে পিছনে ছুটতে লাগলো ফুল স্পিডে। মিনিট 10 পরে স্কয়ার হসপিটালের গেটের সামনে এসে থমকে দাঁড়ালো যুবরাজের গাড়ি। যুবরাজকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতরে দৌড়ে ছুটে চলল রায়াফ। ওয়ার্ড বয়ের সহায়তায় গাড়ি থেকে নামিয়ে স্ট্রেচারে তোলা হচ্ছে তনুজা চৌধুরীকে। হঠাৎই সেখানে উদ্ভ্রান্তের মতো উপস্থিত হয় রায়াফ। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রশ্ন করে বসে। ওনার কি হয়েছে? অপরিচিত আগন্তুকের মাঝে পরিচিত কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠেন বৃদ্ধ রেজওয়ান চৌধুরী। নিজের মাকে কোনো মতে স্ট্রেচারে তুলে দিয়ে রায়াফের দিকে গভীর অসহায় নেত্রে অপলক তাকিয়ে রয় রাজ্য। রায়াফের দিকে বিস্ময়ভাবে অশ্রুসিক্ত নয়নে পলকহীন তাকিয়ে আছে রাজ্য। এই অপরিচিত ব্যক্তির কণ্ঠস্বর হুবহু তার দাদা ভাইয়ের মতো। শুধু তাই নয়, শরীরের গড়ন থেকে শুরু করে উচ্চতা পর্যন্ত কাটকাট। তাহলে চেহারাটা কেন আলাদা? নিজেকে আর আটকে রাখতে পারল না রাজ্য। আহত কণ্ঠে রায়াফের উদ্দেশ্যে বলে উঠল, আমি কি আপনাকে একবার দাদাভাই বলে রাখতে পারি? এই প্রশ্নের জবাব কি দেবে রায়াফ মাথা নিচু করে ভাবতে লাগলো। তার দুই চোখ জলে ছলছল। জোর করে অশ্রুকণাদের আটকে রাখার কারণে চোখ দুটো লাল টকটকে হয়ে উঠেছে। রায়াফের উত্তরের আশা না করে রাজ্য সিক্ত কণ্ঠে ডেকে উঠল, দাদাভাই। রাজ্যের করুণ স্বরের দাদাভাই কথাটা রায়াফকে পুরোটাই নাড়িয়ে দিল ভেতর থেকে। বুক ভেঙে জলোচ্ছ্বাসের মতো ফুলে ফেপে উঠল অশ্রু ফোয়ারা। সেটাকে কঠিনভাবে নিপীড়ন রোধ করে শক্ত চোখে রাজ্যের পানে দৃষ্টি দিল রায়াফ। নিজের চোখের গড়িয়ে পড়া জল দুই হাতের উল্টো পিঠে দ্রুত মুছে নিজেকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করলো রাজ্য। সরি, আসলে আপনাকে দেখে আমি বেশি আবেগী হয়ে পড়েছি, কিছু মনে করবেন না প্লিজ। রায়াফ কোনো প্রত্যুত্তর না করে আহত দৃষ্টিতে শুধু রাজ্যের ছলছল চোখের দিকে তাকিয়ে রাজ্যের অবলীলায় বলা কথাগুলো শুনে যাচ্ছে। এই মেয়েটিকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখতে তার মোটেও ভালো লাগছে না। সবকিছু সহ্যের বাইরে লাগছে। দম বন্ধকর পরিস্থিতিতে রায়াফ হাঁসফাঁস করতে লাগলো। রায়াফকে নির্বাক দেখে রাজ্য কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমার একটা দাদা ভাই ছিল, হুবহু আপনার মতো চেহারা। চেহারাটা শুধু একটু ভিন্ন ছিল। বাবা শখ করে বিদেশে পড়তে পাঠিয়েছিল, কারণ দাদাভাই ডক্টর হতে চেয়েছিল। দাদাভাই বিদেশ গিয়েছিল ঠিক, কিন্তু আমাদের কাছে আর ফিরে আসেনি। শুনেছি কেউ তাকে মেরে ফেলেছে, কিন্তু আমরা কেউ সেই লাশটা পর্যন্ত দেখিনি এখনো। দাদাভাইয়ের হঠাৎ মৃত্যুর খবরে মা স্ট্রোক করে বসেন। এরপর থেকেই নানান শারীরিক জটিলতা সৃষ্টি হয়। ওনার হার্টে সমস্যা হয়েছে। ডক্টর বলেছে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারেন উনি। কথাগুলো বলতে বলতে রাজ্যের গলা ধরে এলো। বোবা কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠ রোধ করার পরিস্থিতি হলো। একমাত্র ভাইকে হারিয়ে ফেলা চিনচিনে ব্যথায় বুক ভার হয়ে উঠল। এখন যদি এই মাটাও হারিয়ে যায় তাহলে কি আঁকড়ে ধরে বেঁচে থাকবে তারা বাপ মেয়ে মিলে? নিজের ভেতরের ঠেলে আসা কান্নাকে রোধ করতে কিছুক্ষণ সময় নিয়ে রাজ্য মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। এরপর খোলা আকাশের দিকে তাকিয়ে দৃষ্টি পিটপিট করে বুক ভরে শ্বাস নিল। আজকে দাদাভাইয়ের জন্মদিন। মা পায়েস রান্না করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মা আজও বিশ্বাস করেন তার ছেলে একদিন ঠিক ফিরে আসবে। বিগত 5টা বছর ধরে দাদাভাইয়ের জন্মদিন আসলেই মা এইভাবেই দাদাভাইয়ের পছন্দের সব খাবার রান্না করেন। আর সেই খাবার সামনে মেলে ধরে কেঁদে তার বুক ভাসাচ্ছে। রায়াফ রাজ্যের কথাগুলো শুনে একটা পাথরের স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। অবশেষে রাজ্যকে ওখানে ফেলে দৌড়ে এমার্জেন্সি কার্ডিও কেয়ারে চলে গেল। রায়াফের এমন অদ্ভুত আচরণের কোনো
কারণ খুঁজে পেল না রাজ্য। যুবরাজ দূর থেকে পুরো ঘটনা অবলোকন করে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে আশেপাশে নজর বুলাতেই দেখতে পেল হসপিটালের গেট দিয়ে একটা কালো রঙের মার্সিডিজ গাড়ি ঢুকছে। গাড়িটি কার এটা বুঝতে বেশি বেগ পোহাতে হলো না তাকে। নিজের এলোমেলো হওয়া চুলগুলোকে একটা ইলাস্টিকের সহিত খোপা স্টাইলে বেঁধে মুখে ক্রূর হাসি ঝুলিয়ে গাড়ি থেকে নেমে দ্রুত পদে শেরহামের সামনে গিয়ে দাঁড়ালো সে। আকস্মিক যুবরাজকে হাসপাতালে দেখে রাগে চোয়াল শক্ত হয়ে এলো শেরহামের। দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পিষে বলে উঠল, ক্ষুধার্ত বাঘের সামনে নিজ ইচ্ছে আত্মহত্যি দিতে চাইছিস নাকি? প্যান্টের পকেটে দুই হাত গুজে ভাবলেশীন ভঙ্গিতে যুবরাজ শ্লেষাত্মক হাসল। এরপর শেহরামের বুকের উপর শার্টের খোলা বাটনটা লাগিয়ে দিয়ে বুকে চাপড় দিল। খেয়ে বলেছে তুই বাঘ? তুই তো বাঘ নস, তুই হচ্ছিস পৃথিবীর সবচেয়ে ভীতু অবলা প্রাণী। না হলে আমার পিছনে স্পাই লাগিয়ে ছবি তুলে সেই ছবি আমার বাবাকে পাঠিয়ে বাপ দিয়ে শাসন করতে চাস আমাকে? আমাকে কি তোর স্কুলে পড়া ছোট বাচ্চা মনে হয়? যুবরাজের এমন তিরস্কারমূলক কথায় শেহরামের মাথায় মগজে দপদপ করে আগুন জ্বলে উঠল। নিজেকে তার সদ্য খাঁচা থেকে মুক্তিপ্রাপ্ত অভুক্ত সিংহ মনে হচ্ছে। তবুও যথাসম্ভব মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করলো। দেখ যুবরাজ, এই মুহূর্তে তোর সাথে আমার কথা বলার একদম মুড নেই। আমি মিসেস তনুজাকে দেখতে এসেছি। শুনেছি তাকে এই হসপিটালে আনা হয়েছে। শেরহামের মুখে এমন ভালো মানসিক কথায় হো হো করে হেসে উঠল যুবরাজ। যুবরাজের হাসি দেখে মনে হচ্ছে পৃথিবীর সেরা জোকারের মুখে জোকস শুনছে সে। খুব হাসালি রে শেরু পিচাস, তোর কথাগুলো ভূতের মুখে রাম নামের মতো ঠেকছে জানিস। একদম তোর ফর্মের সাথে যাচ্ছে না। যুবরাজকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না শেরহাম। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল শেরহাম। আজ রাতেই তোকে আমার আসল রূপটা দেখাবো বাস্টার্ড। শেরহামের মুখভঙ্গি দেখে ঠোঁট টিপে ঘোর লাগা চোখে হেসে উঠল যুবরাজ। মিসেস তনুজাকে বলে দেব নাকি তুই যে তার ছেলেকে বীভৎসভাবে খুন করেছিলিস? এবার যেন শেরহামের ক্রোধ মাত্রা ছাড়ল। চারিপাশের পরিবেশ খেয়াল না করে নাক ফুলিয়ে চোখ লাল করে শক্ত মুষ্টিতে যুবরাজের দিকে এক ঘুষি বসিয়ে দিতে উদ্যত হলো। যুবরাজের উদ্দেশ্য যেন সফল হলো। শেরহামকে চূড়ান্ত রাগাতে একপাশে সরে গিয়ে শীষ বাজাতে বাজাতে নিজের গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে শেরহামকে চোখ টিপে স্কেলেটারে চেপে সাই সাই করে ছুটে উঠল। তোর চোখ আমি উপড়ে ফেলবো যুবরাজ। কথাটা বলে শেরহাম গাড়ি স্টার্ট দিয়ে যুবরাজের পিছন পিছন ছুটে চলল। সকল গাড়ি ছাড়িয়ে দুটো ব্র্যান্ডেড গাড়ি সাই সাই করে ছুটে চলেছে রাস্তার পর রাস্তা। না মানছে কোনো ট্রাফিক সিগন্যাল, না মানছে জ্যাম। সবকিছু পাড়ি দিয়ে শহর থেকে বেশ খানিক দূরের জঙ্গল ঘেরা পরিত্যক্ত একটা বিল্ডিং এর সামনে এসে থামলো যুবরাজ। রাতের বেলা তো দূর, দিনের বেলা তো কেউ এখানে পা মারাতে আসে না। তৃপ্তির হাসি মুখে ফুটিয়ে যুবরাজ সেই ঘরের ভারী কাঠের পাল্লায় আধভাঙা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। দিনের বেলাতেও ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। আলো থেকে হুট করে ঘরটাতে প্রবেশ করলে নিজের শরীরটা পর্যন্ত দেখা যায় না। ঘরে প্রবেশ করে গুনে গুনে 10 কদম এগিয়ে পকেটে থাকা লাইটার বের করে আগুন জ্বালিয়ে সামান্য অন্ধকার দূর করলো। এরপর স্যাঁতস্যাঁতে দেয়ালে আটকে রাখা মশাল দানি থেকে মশাল তুলে নিয়ে আগুন জ্বালিয়ে কবরের ন্যায় কক্ষটাতে আলোকিত করলো পুরোদমে। ধীরে ধীরে সবগুলো মশাল জ্বালিয়ে সিংহাসনের মতো দেখতে পুরনো একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে একটা সিগারেট জ্বালালো যুবরাজ। সেটাতে একটা সুখ টান দিয়ে আয়েশে চোখ বুজে চেয়ারে হেলান দিল। কক্ষ আলোকিত হতে যুবরাজের শরীরের গন্ধে নিজের শিকল সমেত ঝনঝন শব্দ তুলে হিংস্র দাঁত বের করে দৌড়ে এলো সাদা কালো মিশেলে সাইবেরিয়ান হাস্কি কুকুর। এসে যুবরাজের পায়ের কাছে প্রভুভক্ত কুকুরের ন্যায় লকলকে জিভ বের করে সবুজ হিংস্র চোখে তাকিয়ে রইল। কারণ শিকার ছাড়া এই অন্ধকার কুঠুরিতে যুবরাজ কখনো আসেনি। আর মানুষের মাংসই প্রাণীটির অত্যাধিক পছন্দের। মিনিট পাঁচেকের পরে গাড়ির শব্দে সবগুলো দাঁত বের করে প্রশস্ত হাসলো যুবরাজ। সাথে নেকড়ের ভয়ঙ্কর আওয়াজে উ উ শব্দ করে ডেকে উঠল কুকুরটি। আয়েশি ভঙ্গিতে বারবার সিগারেট ফুঁকে সেগুলোর ধোঁয়া ঘরের আনাচে কানাচে ছড়িয়ে উৎকট গন্ধে পুরো কক্ষ আলোড়িত করে ফেলল যুবরাজ। কিয়ৎক্ষণ বাদেই অকেজো আধভাঙা দরজার ঘর ঘর শব্দ পাওয়া গেল। তবুও যুবরাজের কোনো নড়চড় পরিলক্ষিত হলো না। কুকুরটি বারবার দাঁত খিচিয়ে গড়গড় শব্দ করছে শুধু। তার যেন আর তর্স রয়েছে না গত 3 দিনের অভুক্ত কিনা। কক্ষে কারো উপস্থিতি টের পেতে যুবরাজ বিশ্রী শব্দে হাসলো। সেই সাথে 4 পায়ে উঠে দাঁড়ালো সাইবেরিয়ান হাস্কি। সেই হাসির শব্দ বিকটভাবে প্রতিটা দেয়ালে বাড়ি খেয়ে আরো ভয়ঙ্কর সুর তুলল। হাসি শেষ হতে বাদামি মণিযুক্ত চোখে দৃষ্টি মেলে এক পা চেয়ারের গদিতে তুলে আরেক পা লম্বাভাবে মেলে দিয়ে হাঁটুতে হাতের ভর দিয়ে গালে হাত রাখলো যুবরাজ। কুকুর আর যুবরাজের দুজন দুজনের দিকে ক্রূর দৃষ্টি মেলল। ওয়েলকাম ওয়েলকাম ডিয়ার ব্রাদার শেরহাম, ওয়েলকাম টু মাই হেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই ডার্ক সাইড।
বিশাল ঘন জঙ্গলের বড় বড় গজারি আর নাম না জানা উঁচু বৃক্ষের অন্ধকার পেরিয়ে একদম শেষ মাথায় সগর্বে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত একটি প্রাসাদতুল্য বাড়ি। দেখে মনে হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি। বাড়িটির খসে পড়া দালানে শ্যাওলা আর পাহাড়ি বুনোলতায় ছেয়ে আছে। জায়গায় জায়গায় মাকড়ের বড় বড় জালের বিস্তার। মাথার উপর থেকে থেকে অদ্ভুত প্রাণীর ভয়ঙ্কর ডাক শোনা যাচ্ছে। যদিও এখন প্রায় দুপুর, কিন্তু মনে হচ্ছে ঘুটঘুটে সন্ধ্যা। মাঝে মাঝে বিষাক্ত সাপের হিসহিস নিঃশ্বাসের শব্দ কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে। কোনো সাধারণ মানুষ তো দূরে থাক, পৃথিবীর সর্বশেষ যেই সাহসী ব্যক্তি অবশিষ্ট আছে সেও হয়তো এখানে পা মারাতে আপত্তি জানাবে। প্রাসাদতুল্য সেই বাড়ির বেসমেন্ট জুড়ে মানুষের পচে যাওয়া রক্ত আর মাংসের বিশ্রী উৎকট গন্ধ। সেই গন্ধে এক সেকেন্ড টেকাও যেন দায়ী হয়ে পড়েছে। কক্ষের মেঝেতে দেয়ালে কিছু কিছু রক্তের ছাপ একদম তরতাজা। দেখে মনে হচ্ছে কেবলই কোনো মানুষ বা প্রাণীর প্রাণ বধ করা হয়েছে। পুরো মেঝে জুড়ে মানুষের খাবলা খাবলা হাড়যুক্ত মাংস আর হাড় পড়ে রয়েছে। আলো বারদ কিছুই প্রবেশ না করার কারণে রক্তগুলো শুকিয়ে যাবার বদলে জমাট বেঁধে পোকা জন্ম দেবার উপক্রম হয়েছে। ব্যবসা গরম স্যাঁতস্যাঁতে পরিবেশ। অপরিচিত পোকামাকড় আর পচা গন্ধে যে কারো পেট গুলিয়ে বমি আসতে কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানও লাগবে না। কিন্তু দুজন জলজন্ত লম্বা চওড়া সুঠাম দেহের সুদর্শন যুবক কোনো প্রকার অস্বস্তি ছাড়াই দুজন দুজনের দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ভাবখানা এমন, তারা পরিষ্কার তক্তকে সুন্দর রণভূমিতে যুদ্ধের ঘোষণা করছে। যুবরাজের সাইবেরিয়ান হাস্কি কুকুরটা লাল টকটকে লম্বা জিপখানা বের করে গড়গড় শব্দ করতে করতে শেহরামের চারিপাশে চক্রাকারে ঘুরে যাচ্ছে। যুবরাজ হুকুম করা মাত্রই যেন সে তার বিষাক্ত চোখা দাঁতগুলো জায়গা মতো বসিয়ে ছিঁড়ে আনবে রক্তের নালী। সিগারেটের শেষ টান দিয়ে যুবরাজ উঠে দাঁড়ালো। এরপর শেহরামের সামনে এসে দাঁড়িয়ে হো হো শব্দ তুলে কিছুক্ষণ হেসে মুহূর্তে মুখে কাঠিন্য ভাব আনল। হাউ ডু ইউ ফিল ইন মাই হেল্প ব্রো? ডিড ইউ লাইক দ্য প্লেস? টেল মি, হাউ ক্যান আই সার্ভ ইউ? এমন জঘন্য পরিস্থিতিতে যুবরাজের এমন হেয়ালিপনা দেখে শেহরামের মাথায় যন্ত্রণা ধরে গেল। মাথার মগজে কিলবিলিয়ে ওঠা ক্রোধকে জিহবার ডগায় এনে শেহরাম যুবরাজের উদ্দেশ্যে বলে উঠল, তবু আমার সম্পর্কে তোর জ্ঞানবোধ হয়নি নাকি? যুবরাজ ক্রোধিত নজরে শেহরামের হাত পাকড়াও করে মুহূর্তে জোরে টান দিয়ে শেহরামের হাত থেকে একটা লোম টেনে তুলে ফেলল নিমিষেই। সেই লোম শেহরামের চোখের সামনে তুলে ধরে দাঁতে দাঁত পিষে বলল, তুই আমার একটা বালও বাঁকা করতে পারিসনি। যুবরাজের কথা শুনে শেহরাম প্রচন্ড অদ্ভুত হাসল। যুবরাজের হাত থেকে সেই টেনে তোলা লোম ফু দিয়ে হাওয়ায় উড়িয়ে প্যান্টের পকেটে দুই হাত গুজে ফিক করে হেসে দিল। তোর প্রেয়সী ম্যাগানকে কিভাবে মেরেছিলাম জানিস? আশা করি তার অ্যাপার্টমেন্টে গিয়ে সচক্ষে দেখেছিস। সালিশই একটা জিনিস ছিল। রাতভর আদর দিয়েছিলাম, তোর জন্য রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে ভরছিল না, এজন্য তোকে ভাগ দিতে পারিনি রে, সরি রে। বলে আরেকজন বিশ্রী হাসল শেহরাম। সহসায় নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে শেহরামের মুখ বরাবর এক ঘুষি বসিয়ে দিল যুবরাজ। সেই ঘুষির শক্তিতে সামান্য দূরে ছিটকে গেল শেহরাম। জমাট বাঁধা রক্তে স্লিপ খেয়ে হাঁটু মুড়ে নোংরা মেঝেতে বসে পড়ল শেহরাম। এরপর ঠোঁটে হাত দিতে আঙ্গুলের সাথে তরতাজা রক্ত উঠে এলো। চোখের সামনে সেই রক্ত মেলে ধরে জিভ দিয়ে চেটে ঠোঁটের রক্তটুকু গিলে নিল। এরপর অদ্ভুত ভঙ্গিতে নেশাক্ত মানুষের মতো আঙ্গুলের রক্তগুলো চেটে চেটে খেতে লাগলো। রক্ত খেতে চাস? দেব নাকি এক গ্লাস তরতাজা উষ্ণ রক্ত? রক্তের কথা শুনতে চকচকে চোখে কুকুরের মতো জিভ বেরিয়ে এলো শেহরামের। সেই লোভাতুর মুখশ্রী দেখে সশব্দে হাসল যুবরাজ। আমি তোকে এইভাবে মারবো না রে শেহরাম, কারণ তুই একজন অসুস্থ পাগল। তুই রোগে আক্রান্ত। তোকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তবেই আমি চূড়ান্ত শাস্তি দিয়ে তোর পাপের ফেলা সাঙ্গ করব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।